দর্জি পরীর জাদুর 5 ফুলের লেহেঙ্গা। আকাশ জুড়ে নেমে এসেছে রঙিন তারা। এক মেয়ে শিশুর কান্নায় কেঁপে উঠছে পরীরাজ্য। চারপাশে ভেসে বেড়াচ্ছে হালকা সোনালি ধোঁয়া। তখনই সেখানে দাইমা হাজির হলেন। দাইমা পরী বললেন, এই শিশুটি পরীরাজ্যে বড় হতে পারবে না, ওর শরীরে জাদু টানে আনবে পরীরাজ্যের বিপদ। তখন রানী পরী অবাক হয়ে যায় আর বলেন, কে বলছেন কি দাইমা? আমি কত ভাগ্য করে এমন আলোর মতো ফুটফুটে মেয়ে পেয়েছি। আমি আমার মেয়েকে এই পরীরাজ্যে বড় করতে পারবো না। কে এমন দোষ আছে যার জন্য ও পরীরাজ্যে বড় হতে পারবে না? ওর একটা দোষ আছে, ওর ওপর কালো জাদু শক্তির ছায়া আছে। কারণ ওর জন্মই হয়েছে কালো জাদু শক্তির বিনাশ ঘটাতে। ও যদি পরীরাজ্যে বড় হয়, কালো জাদু শক্তিধর সবাই ওকে হামলা করে এখান থেকে নিয়ে যাবে। পরীরাজ্যের সবাই তখন ওই জাদু শক্তির সঙ্গে পেরে উঠবে না। ওকে এমন কোথাও বড় করতে হবে যেখানে ও নিরাপদে বড় হবে, কোনো জাদু ওকে স্পর্শ করতে পারবে না, আর কালো জাদু শক্তির ডাইনিরা ওর খোঁজ পাবে না। তাহলে ওকে আমরা কোথায় পাঠাবো, যেখানে পাঠালে ওকে কোনো কালো জাদু শক্তি খুঁজে পাবে না? এমন কোনো জায়গার ব্যাপারে আপনি কি জানেন? তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। বাই বাই। আমাদের এই পরী জাদুকে অনেক বেশি আকর্ষণ করে। পরীরাজ্যে থাকলে জাদুর ভারসাম্য ভেঙে পড়বে। চলো আমরা গবেষণা করে বের করি। একটি গোল টেবিলে বসে আছেন দাইমা পরী, আলো পরী, ছায়া পরী আর রানী পরী। জাদুর গোল বল ঘুরছে সেখানে, আর তাতে আলাইনার ভবিষ্যৎ ঝলক দেখা যাচ্ছে। পরীরা সবাই মিলে সেই শিশু পরীটির নাম রেখেছে আলাইনা। তখন ছায়া পরী বলে, পেয়েছি, ওকে এমন এক জায়গায় পাঠাতে হবে যেখানে জাদু নেই, একদম সাধারণ পৃথিবীতে। তখন অন্য পরীরাও বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক, ওকে কোনো একটা পরিবারে পাঠাতে হবে যেখানে অনেক দুঃখ দুর্দশা আছে। তাহলে ও সেখানে দুঃখ দুর্দশার মধ্যে বড় হলে নিজের সত্যটা বুঝতে পারবে, আর পৃথিবীর সকল মানুষদের সঙ্গে ও যখন বড় হবে, ভবিষ্যতে পৃথিবীতে যারা গরিব দুঃখী অসহায় আছে তাদেরও সাহায্য করতে পারবে। এভাবেই পরীদের মধ্যে আলোচনা চলছিল। অন্যদিকে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে রহিম। তার স্ত্রী নাইমা অপারেশন থিয়েটারে। তার খুবই বেশি চিন্তায় মাথা থেকে পা পর্যন্ত যেন ঘেমে একাকার হয়ে গেছে। 9 বছর অপেক্ষা করলাম, হে আল্লাহ, এবার যদিও আমার সন্তান পৃথিবীতে না আসে, আমার স্ত্রী আর কোনোভাবেই বাঁচবে না, ও একদম ভেঙে পড়বে। তখনই একজন নার্স বেরিয়ে আসে আর বলে, স্যার, আপনার কন্যা শিশুটি মৃত অবস্থায় জন্মেছে, উই আর সরি। রহিম তখন স্তব্ধ হয়ে মাটিতে বসে পড়ে, ওর মাথা নিচু, হাত কাঁপছে। তখনই হঠাৎ করে একটা অলৌকিক ঘটনা ঘটে। স্যার, আমাদের হাসপাতালে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। একটা ফুটফুটে আলোর মতো সন্তান আপনার বাচ্চাটার জায়গায় ওখানে পৌঁছে গেছে। আমরা বুঝতে পারছি না আপনার মৃত বাচ্চাটি কোথায় গেল, আর তার জায়গায় এরকম সুন্দর ফুটফুটে একটা মেয়ে কোথা থেকে আসলো। আপনি চাইলে এই বাচ্চাটিকে আমরা পুলিশের কাছে দিয়ে জিজ্ঞেস করতে পারি বাচ্চাটি কার। তবে আপনি যতটা বলেছেন যে আপনার স্ত্রী 9 বছর ধরে চেষ্টা করছে, আমার মনে হয় এটা অলৌকিক কোনো ঘটনা, আপনার জন্য ঈশ্বরের সাহায্য। আপনি চাইলে আপনার স্ত্রীকে এই ঘটনা লুকিয়ে এটাই বলতে পারেন যে এই মেয়েটা আপনার সন্তান। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলবো। আমি আমার স্ত্রীকে কখনোই আমার সন্তানের মৃত্যুর ঘটনা বলতে পারবো না, তাহলে ও ভেঙে পড়বে। আজকে থেকে এই শিশুই আমার সন্তান। এই শিশুকে আমি নিজের সন্তানের মতোই বড় করব, ও আমার মেয়ে। তারপর রহিম বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসলো। বাচ্চার মুখ দেখে নাইমার মন খুশিতে ভরে উঠল। অবশেষে আমার কোল জুড়ে একটা সন্তান এসেছে। ওগো, আজকে আমি অনেক খুশি। মা ডাক শোনার জন্য যে আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। কবে আমি মা ডাক শুনবো বলতে পারো?
আহা, এত অধৈর্য হলে চলবে? ওর তো মাত্র 1 দিন বয়স। বছরটা যাক, তারপর তোমাকে মা বলে ডাকবে। তখন যত ইচ্ছা তত শুনবে। এখন মেয়ের ভালো করে যত্ন নাও। দেখেছো কেমন ফুটফুটে কন্যা সন্তান হয়েছে আমাদের? এত সুন্দর শিশু এই শহরে কেন, এই পৃথিবীতেই মনে হয় আর নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি ওর যত্নের কোনো কমতি রাখবো না। আমি ওকে অনেক আদর করে বড় করব। ওর নাম আমি রাখলাম রাইমা। ওর মায়ের নাম নাইমা আর ওর নাম রাইমা। নাইমার মেয়ে রাইমা। বলো, সুন্দর রেখেছি না? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর রেখেছো। আমাদের মেয়ে বড় হয়ে অনেক বড় হবে আর অনেক বড় চাকরি করবে, আমাদের মুখ উজ্জ্বল করবে। এভাবেই সময় কাটতে থাকে। 8 বছর পর রাইমা এখন অনেক চঞ্চল, মায়ের চোখের মণি যেন। নাইমা ওকে স্কুলে পাঠায়। রহিম রিক্সা চালায়। সে খুব পরিশ্রমী, কখনো তার স্ত্রী সন্তানের কোনো কিছুর অভাব রাখে না। কিন্তু হঠাৎ নাইমার ফোনে একটা ফোন আসে। আপনার স্বামীর তো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা রাস্তায় পড়ে পেয়েছি, ওনাকে হাসপাতালে ভর্তি করেছি। আপনি তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে আসেন। কি? না না, এ হতে পারে না। আমরা এখনই আসছি। আমার মেয়েকে নিয়ে আমি এখনই আসছি। মা, বাবার কিছু হবে না তো? বাবার কি হয়েছে মা, বলো। কিছু হবে না রে মা, কিছু হবে না। আমরা তোর বাবাকে ঠিক করে ফেলবো, চল আমার সাথে। নাইমা রাইমাকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। হাসপাতালের বেডে শুয়ে আছে নাইমার স্বামী। নিজের স্বামীকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে সে। ওগো, এ তোমার কি হলো? এই সন্তানকে আমরা দুজনে মিলে বড় করব ভেবেছিলাম, আর আজ তোমার এই অবস্থা। এই যে শুনছেন, আপনি কি রোগীর কেউ হন? হ্যাঁ হ্যাঁ, আমি ওনার স্ত্রী। ওনার পা কেটে ফেলতে হবে অপারেশন করে, নয়তো ওনার পুরো শরীরে আরো বেশি ক্ষত হয়ে যাবে। আমরা অপারেশনের ব্যবস্থা করছি, আপনি এখনই 50,000 টাকার ব্যবস্থা করুন। 50,000 টাকা? এই টাকা কোথায় পাবো? ঠিক আছে, আমি আমার বাড়ি আর জমি সব বন্ধক রেখে ওনার চিকিৎসাটা আগে করাই। নাইমা বাড়ি বন্ধক রেখে, জমি বন্ধক রেখে 50,000 টাকা নিয়ে এলো হাসপাতালে। তুমি কোনো চিন্তা করো না, বিপদ আপদ তো বলে কয়ে আসে না। আমি আছি, আমি দরকার হয় অন্যের বাড়িতে কাজ করব, তারপরও আমি তোমাদের কোনো অযত্ন হতে দেব না। নাইমা অন্যের বাড়িতে কাজ করতে শুরু করে, আর এদিকে রাইমা মন দিয়ে পড়াশোনা করতে থাকে। রাইমার মা অনেক ভালো কাপড় সেলাই করতে পারতেন। অন্যের বাড়িতে কাজ করার পাশাপাশি সে নানা রকম সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় সেলাই করতেন, যেগুলোতে তিনি সত্যিকারের ফুল এবং পাতা ব্যবহার করতেন। ওই কাপড় চোপড়গুলো অনেক বেশি দামে বিক্রিও করতে পারতেন, কিন্তু সেগুলো সারা বছর বিক্রি হতো না। কোনো অনুষ্ঠান হলে তখনই বিক্রি করতে পারতেন। গায়ে হলুদের অনুষ্ঠান কিংবা বিয়ের অনুষ্ঠানে সেগুলো বেশি চলতো। এইভাবেই সময় কাটছিল। একদিন সকালে রাইমা নিজেই সেলাই মেশিনে বসে যায় কাপড় সেলাই করতে। এ কি করছিস? তুই কেন বসেছিস মা? সর, আমাকে করতে দে। না মা, তুমি অনেক পরিশ্রম করো, সারা দিন রাত অন্যের বাড়িতে কাজ করে এসে আবার সেলাইয়ের কাজ করো। আমিও ভালো সেলাইয়ের কাজ জানি মা, তোমাকে দেখে দেখে শিখেছি। এই 5টা ফুলের লেহেঙ্গা আমি তৈরি করে নিচ্ছি, তুমি একটু বিশ্রাম করো। আমার মেয়েটা যে দিন দিন কত বড় হয়ে যাচ্ছে, মায়ের কষ্ট দেখে, বাবার কষ্ট বোঝে। সত্যি তোকে নিয়ে অনেক গর্ব হয় রে মা। আর গর্ব করতে হবে না, আমি তো তোমার সন্তান, এটা আমার কর্তব্য। এই বলে রাইমা কাপড় সেলাই করতে থাকে। বাহ, 2টা জামা সেলাই করে ফেলেছি, এবার যাই, ঘরে তো একটু পানি নেই, নদী থেকে পানি নিয়ে আসি। এই বলে রাইমা বেরিয়ে পড়ে পানি আনার জন্য, কিন্তু দেখে নদীর পাড়ে 2টা মেয়েকে কতগুলো ছেলে খুব জ্বালাতন করছে একা পেয়ে। তখন এটা দেখে মুহূর্তের মধ্যেই রাইমার মাথা ঘুরতে শুরু করে। এ কি, আমার মাথা এমন ঘুরছে কেন? আমার শরীরটা এমন লাগছে কেন? মুহূর্তের মধ্যেই রাইমার পুরো শরীর বদলে যায়, আরও একটা পরীতে রূপান্তরিত হয়ে যায়। ও ওর জাদুর কাঠি ঘোরাতে থাকে, সঙ্গে সঙ্গে সেই দুষ্ট লোকগুলো হাওয়ায় ভাসতে থাকে। এ কি, এই মেয়েটা কি জাদু জানে নাকি? আমাদেরকে হাওয়ায় ভাসিয়ে দিয়েছে। আমাদের ছেড়ে দাও, আমরা এখনই চলে যাচ্ছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। আর করবি? অন্যদের এভাবে জ্বালাতন করবি? মা বোনদের সম্মানে হাত দিবি? না না, আমাদের শিক্ষা হয়েছে, আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তারপর রাইমা ওই দুষ্ট লোকগুলোকে ছেড়ে দেয়। লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়।
তারপর রাইমার মাথা ঘুরতে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ পরি, আপনি আমাদের সম্মান বাঁচিয়েছেন, নয়তো ওই দুষ্ট লোকগুলো আজকে আমাদের সাথে কি করত। আমাকে পরি কেন বলছো তোমরা? আমি তো পরি নই, আমি রাইমা। মেয়েগুলো সেখান থেকে চলে যায় আর রাইমা আবারও আগের রূপে ফিরে আসে। মাথাটা কেমন ঝিমঝিম করছে, এতগুলো কাজ কিভাবে করব? আরো 3টা লেহেঙ্গা সেলাই করতে হবে। ফুল দিয়ে সবগুলো লেহেঙ্গা সুন্দর করে দেখে দেখে সেলাই করতে হয়, কিন্তু মাথাটা যেমন ঘুরছে, আমি তো কোনো কাজই ঠিক মতো করতে পারবো না মনে হচ্ছে। আবার ঘরটা মুছেও যেতে হবে, তারপর স্কুলে যেতে হবে। সবগুলো কাজ যে কিভাবে করব? মুহূর্তের মধ্যে রাইমা আবারও সাধারণ মেয়ে থেকে পরিতে পরিবর্তিত হয়ে যায়। আরও ওর জাদুর কাঠি ঘোরাতে থাকে। জাদুর কাঠি ঘোরানো মাত্রই সেখানে আপনা আপনি লেহেঙ্গাগুলো তৈরি হয়ে যায়, আর আগের থেকেও আরো সুন্দর ডিজাইনে তৈরি হয়। আর ঘরের সব কাজ একা একাই শেষ হয়ে যায়। এইসব কি হচ্ছে? সব কাজ একা একা শেষ হয়ে গেল কি করে? রাইমা কাজ শেষে আবারও আগের রূপে চলে আসে। তখনই সেই লেহেঙ্গাগুলো যারা তৈরি করতে দিয়েছে তারা উপস্থিত হয়। কোথায় নাইমা আপা? আমাদের ফুলের লেহেঙ্গাগুলো তৈরি করেছেন? কালই তো আমার মেয়ের গায়ে হলুদ, আর আপনার কাছ থেকে তো বরাবরই আমরা সবাই লেহেঙ্গা বানিয়ে নিয়ে যাই, এবারও নিশ্চয়ই ভালোই বানিয়েছেন। ও মা, এ কি দেখছি? হে তো দেখছি অসাধারণ, দেখে মনে হচ্ছে পৃথিবীর নয় পরিরাজ্যের কোনো জিনিস, এমন আলোর মতো চকচক করছে। এগুলো কে বানিয়েছে আপা? আপনি? না না, আমি তো বানাইনি, এগুলো আমার মেয়ে রাইমা বানিয়েছে। আমার একটু মাথা ব্যথা ছিল, তাই ওই কাজ করতে বসেছে। আহা হা হা, আপনি যেমন গুণী, আপনার মেয়ে দেখি আপনাকেও ছাড়িয়ে যাবে। কি সুন্দর হাতের কাজ, ফুলগুলোকে জীবন্ত মনে হচ্ছে। এমন সুন্দর লেহেঙ্গা আমি জীবনেও দেখিনি। আপনাদের যা টাকা দেব বলেছিলাম তার দ্বিগুণ টাকা দেব। আমরা সত্যি অনেক খুশি হয়েছি, আমার মেয়ে সত্যি অনেক খুশি হবে। এগুলো পরলে তো আমার মেয়েকে পরীর মতো লাগবে। রাইমা মা, তোমার হাতের কাজ খুবই ভালো। এগুলো নিয়ে গেলে বিয়ে বাড়ির সবাই দেখবে, তোমাদের কাছে আরো আরো কাপড় বানাতে দেবে। আমরা আসি, এই নিন, এখানে 20,000 টাকা আছে। 20,000 টাকা? এতগুলো টাকা আপনারা দিয়ে গেলেন? আরে, যে সুন্দর লেহেঙ্গা আপনার মেয়ে বানিয়েছে, 20,000 টাকা তো কিছুই না। শুনেন, পরে যদি আরো কিছু বানাতে দেই টাকা আরো বাড়িয়ে দেব। আপনারা সত্যি অসাধারণ কাজ জানেন। রাইমা, তুই এসব কি করে করলি? এত সুন্দর ডিজাইন, আর এই ফুলগুলো তো আমি তোকে দেইনি, এগুলো তো সব অন্যরকম ফুল। এগুলো কোথায় পেয়েছিস? মা, আমি বুঝতে পারছি না আমার সঙ্গে কি হচ্ছে। আমার একটু মাথা ঘুরে যায়, আর তারপর এইসব অদ্ভুত ঘটনা ঘটে। আমার সঙ্গে কি যেন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই এত চিন্তা করিস না মা, একটু বিশ্রাম নে। তখনই পাশের ঘর থেকে রাইমা ওর বাবার আওয়াজ শুনতে পায়। বাবার অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায়। আমার অবস্থা অনেক খারাপ লাগছে, পাগুলো যন্ত্রণায় ফুলে যাচ্ছে, মনে হচ্ছে আমার 2 পায়ে ইনফেকশন হয়ে গেছে। আমি মনে হয় আর বাঁচবো না। কি? বাবা বাঁচবে না? না না, এ হতে পারে না। আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না, বাবার সুস্থ হতেই হবে। এতটুকু বলা মাত্রই রাইমা আবারও সাধারণ মেয়ে থেকে পরীতে রূপান্তরিত হয়ে যায়। আরও ওর জাদুর কাঠি ঘোরাতে থাকে। জাদুর কাঠি ঘোরানো মাত্রই রাইমার বাবা একদম সুস্থ হয়ে যায়। তার 2 পা আগের মতো হয়ে যায়, একদম ঠিক, যেন ওই পাগুলো কখনো কাটাই হয়নি। এইসব কি হচ্ছে? রাইমা, তুই এটা কি করে করলি? তোর বাবার পা যে একদম ঠিক হয়ে গেল, আর তোর গায়ে এই পোশাক কেন? তুই এমন সুন্দর পোশাক পরে আছিস, তোর পাখা কেন? তুই পরি কি করে হয়ে গেলি? না মা, আমি পরি না, আমি তোমাদের মেয়ে রাইমা। আমার কি হয়ে গেছে? একটু আগে আমি যখন নদীতে গিয়েছিলাম তখনও সবাই আমাকে পরি বলে ডাকছিল। আমি পরি নই, আমি তোমাদের মেয়ে। আমার সঙ্গে এসব কি হচ্ছে? তখন রাইমার বাবা বলে, এসব কিছু আমার জন্যই হয়েছে। আমি আজ থেকে 8 বছর আগে রাইমাকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছিলাম। আসলে তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছিলে, আর তারপর অলৌকিকভাবে মৃত সন্তানের জায়গায় একটা অলৌকিক বাচ্চা চলে আসে,
যাকে দেখে নার্স ডাক্তার সবাই অবাক হয়ে গিয়েছিল। তোমার কথা ভেবে আমি এই কথা কাউকে জানাইনি। আর ওই বাচ্চাটাকেই আমাদের রাইমা মনে করেই আমরা বড় করছি। রাইমা হয়তো নিশ্চয়ই কোনো পরীর সন্তান, কিন্তু ও আমাদের কাছে কি করে এলো, কিভাবে এইসব হলো, আমি এই ব্যাপারে কিছুই জানি না। মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমার কোনো সন্তান ছিল না। তোর মা সন্তানের জন্য অনেক হাহাকার করেছে, তাই আমি পুলিশের কাছে আর যাইনি। তোর আসল বাবা মায়ের কোনো খোঁজ করিনি। স্বার্থপরের মতো তোকে নিজেদের কাছে রেখে দিয়েছি। আমাকে ক্ষমা করে দে মা। না বাবা, তুমি এভাবে ক্ষমা কেন চাইছো? ছোট থেকে আমি দেখেছি আমার নিজের বাবা মাও হয়তো আমার জন্য এতটা করতো না, কখনো কোনো অভাব বুঝতে দাওনি। আর তোমার সঙ্গে মাও আমাকে কত ভালোবাসা দিয়ে বড় করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি এভাবে তোমাদের কাছে কি করে এলাম? কি এর রহস্য? তখনই আকাশ থেকে তিনটা পরী নেমে আসে। আলো পরী, ছায়া পরী আর রানী পরী। রানী পরী তখন বলেন, আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলছি। আজ থেকে 8 বছর আগে আমার কোল আলো করে তুমি জন্ম নাও, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি তোমাকে আমার কাছে রেখে বড় করতে পারিনি। কারণ তোমার উপর কালো জাদু শক্তির ছায়া ছিল। এই পৃথিবীতে এমন অনেক শক্তি আছে যা আমাদের পৃথিবী এবং পরিরাজ্যের জন্য হুমকি স্বরূপ। তাদের বিনাশ করতেই তোমার জন্ম হয়েছে, কিন্তু তোমাকে বড় হতে হতো কষ্ট আর দুর্দশার মধ্যে, যেন তোমার খোঁজ কোনোভাবেই ওই ডাইনিরা খুঁজে না পায়। তাই আমরা তোমার জন্য একটা জায়গার সন্ধান করছিলাম। আর সেদিন রানীপরি, আমরা আলাইনাকে কোথায় রাখবো? পৃথিবীতে তো চলে এলাম, কিন্তু পৃথিবীতে এত স্বার্থপর মানুষে ভরপুর। যদি ওরা জানতে পেরে যায় আমাদের আলাইনা একটা পরী, ওরা হয়তো আলাইনাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে, ওর জাদু শক্তির খারাপ প্রয়োগ ঘটাতে পারে। আমরা কি তাহলে ওকে কোনো সুস্থ বা নিরাপদ পরিবেশে রাখতে পারবো না? দেখো, আমাদেরকে অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা আমাদের আলাইনাকে এমন কোনো পরিবারে পাঠাবো যেখানে ও আদরের সাথে বড় হবে, সাথে অভাব অনটন দুঃখ দুর্দশাও দেখবে। গরিব মানুষ আর যাই হোক লোভী হয় না, তাদের মধ্যে সততা থাকে। চলো আমরা এই হাসপাতালটাতেই ঢুকে পড়ি। এখানেই আমাদের খুঁজে বের করতে হবে আমাদের আলাইনার জন্য উপযুক্ত পরিবার। তারপর রানীপরি আর আলোপরি ও ছায়াপরি এদিক ওদিক খুঁজতে থাকে। আর তখনই রানীপরি সব কথা শুনতে পান। রহিম যখন জানতে পারে তার সন্তান মারা গেছে, সে মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। সন্তানের শোকে আর স্ত্রীকে কি বোঝাবে, এই সব কিছু ভেবে রহিমের এমন অবস্থা দেখে রানীপরি সিদ্ধান্ত নেন ওদের কাছেই তার সন্তানকে বড় করবেন। আর তাই তিনি আলাইনাকে ওই মৃত সন্তানের পাশে রেখে যান আর মৃত সন্তানকে সেখান থেকে সরিয়ে নেন। ও, তার মানে আপনি সেদিন এসেছিলেন রানীপরি? আপনি নিজের সন্তান আমাদের ওখানে রেখে গিয়েছিলেন। সত্যি আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি সেদিন এই উপকার না করলে আমি হয়তো আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম না। কিন্তু এখন কি আপনি আমাদের মেয়ে রাইমাকে, মানে আপনাদের আলাইনা পরীকে নিয়ে চলে যাবেন? আমরা তো ওকে বড় করেছি, ওকে ছাড়া আমরা কি করে থাকবো? দেখুন, আমার কোনো ইচ্ছে নেই আপনাদেরকে নিঃসন্তান করার, কিন্তু আলাইনার জন্ম হয়েছে বিশেষ কারণে, পরিরাজ্য এবং পৃথিবী থেকে ডাইনিদের কালো ছায়া শেষ করার জন্য। আর সেখানে ওই পৃথিবীতে এখন থাকতে পারবে না। 8 বছর পূর্ণ হয়ে গেছে, ও এখন অনেক শক্তিশালী। ও ওর পূর্ণ পরিশক্তি ফিরে পেয়েছে। ও চাইলে সহজেই ডাইনিদের ধ্বংস করতে পারবে। তাই আমরা ওকে নিতে এসেছি। আলাইনা পরি, চলো আমাদের সাথে। আপনারা এসব কি বলছেন? আপনারা যদি আমার আসল পরিবার হন, তাহলে আমার এই পরিবারের কি হবে? ছোট থেকে যাদের কোলে বড় হলাম, যারা আমার জন্য নিজের সবকিছু বিসর্জন দিল, যেই বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রিক্সা চালিয়ে আমাকে বড় করলো, যেই মা অন্যের বাড়িতে কাজ করে সেলাইয়ের কাজ করে হাত পা ক্ষত বিক্ষত করে আমার জন্য কাজ করলো, তাদেরকে ছেড়ে আমি পরিরাজ্যে চলে যাব? না না, এটা আমি কখনোই পারবো না। আপনাদের পরিরাজ্যে কি করতে হবে আমাকে বলুন, কিন্তু সেখানে আমি চিরকাল থাকবো না। আমার জায়গা এই বাড়িতে, আমার বাবা মায়ের সঙ্গে। আমি এখানেই খুশি আছি। পরিরাজ্যের ধন দৌলত
সুখ ঐশ্বর্য আমার চাই না। আমি অনেক খুশি হয়েছি। তুমি সত্যি পরিরাজ্যের রাজকন্যা। তোমার এমন নির্লোভ চিন্তা তোমাকে আমাদের চোখে আরো উদার করে তুলেছে। তুমি পারবে আমাদের পরিরাজ্য রক্ষা করতে। আলাইনা, তোমাকে আমাদের পরিরাজ্যে সবসময় থাকতে হবে না। তোমাকে আমি তোমার জাদুশক্তির পাশাপাশি বিশেষ শক্তি দিচ্ছি, যেই শক্তি বলে তুমি পৃথিবীতে সাধারণ মেয়ের মতো এসে থাকতে পারবে, আবার পরিরাজ্যেও থাকতে পারবে। শুধু তাই নয়, তুমি চাইলে পৃথিবীর অসহায় গরিব মানুষদেরও পাশে দাঁড়াতে পারবে। এখন যে তোমায় পরিরাজ্যে যেতে হবে, আমাদের সঙ্গে ওই ডাইনিদেরকে তোমাকে প্রতিহত করতেই হবে। আমরা আজকেই আক্রমণ করব ওই ডাইনি রাজ্যে। ওরা আমাদের পরিরাজ্যের পাশে অনেক দিন ধরে ঘাঁটি গেড়ে রেখেছে। সময় সময় ওরা আমাদের পরিরাজ্যে অনেক বড় বড় হামলা করে। আমাদের পরিরাজ্যের অনেক পরীকে ওরা ধরে নিয়ে রেখে দিয়েছে। আমাদের পরিরাজ্য থেকে আমরা বের হতে পর্যন্ত পারি না। বের হলেই ওদের থেকে আমাদের কোনো না কোনো ক্ষতি হয়ে যায়। আজকেও দেখো, আমার হাত কেটে গেছে। ওরা মরণ বাণ ছুটছিল। ঠিক আছে, আমি এখনই প্রস্তুত, চলুন। তারপর রানীপরি ওকে যুদ্ধ সাজে সাজিয়ে দিল। রাইমা ওর এক হাতে তলোয়ার, আরেক হাতে জাদুর কাঠি তুলে নিল আর মায়ের সঙ্গে ছুটল ডাইনিদের প্রতিহত করার জন্য। হা 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 হা, এই মেয়ের জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। রানীপরি, তোর সুবুদ্ধি হয়েছে তাহলে। দে দে, এই মেয়েকে আমাদের হাতে তুলে দে। ওকে নিয়ে আমরা তোদের ক্ষমা করে দেব, আর ওকে বলি দিয়েই আমরা মহাশক্তিশালী হয়ে যাব। তখন আমরা তোদের পরিরাজ্য এমনিতেই দখল করব। হা 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 হা। তা কখনোই হবে না শয়তান ডাইনি। আমাকে ছোট বলে ভুল ভাবিস না। আমি আমার শক্তি দিয়ে তোদেরকে আজকে শেষ করে দেব। তাই নাকি বুঝকে মেয়ে? তাহলে লড়াই কর আমাদের সাথে। আলাইনা পরি তলোয়ার নিয়ে ছুটে গেল আর ডাইনির সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। আলো পরি, ছায়া পরি, রানী পরিও তুমুল লড়াই করলো। আলাইনা পরি ওর জাদুর কাঠি ঘোরাতে থাকলো আর আগুন নিক্ষেপ করতে লাগলো ডাইনিদের শরীরের দিকে। আলাইনা, সাবধান! ওই তো ডাইনি রানী তোমার দিকে এগিয়ে আসছে। ওর মাথাটা এক কোপে তোমাকে শেষ করে দিতে হবে। ওর মাথা শিরোচ্ছেদ না করলে আগুন দিয়ে পুড়িয়ে ওকে মারতে পারবে না। অন্য ডাইনিদেরকে মারতে পারলেও ওকে একমাত্র তোমাকে তলোয়ার দিয়েই মারতে হবে। কিন্তু ওর মাথার কাছে যাওয়ার আগেও তোমার উপর আক্রমণ করে বসতে পারে। না না, আমার উপর সহজে আক্রমণ করতে পারবে না। আমি প্রথমে ওর দিকে আগুন ছুঁড়ে মারবো। ও যখন আগুন থেকে নিজেকে বাঁচাতে চাইবে, তখনই আমি এক লাফে ওর মাথা কেটে নেব। আমি কি করি দেখো শুধু। এবার সবাই দেখবে আলাইনা পরীর কামাল। ও ওর তলোয়ার তুলে ধরলো আকাশের দিকে আর এক কোপে ডাইনির মাথা আলাদা করে ফেললো। ওয়াও আলাইনা পরি, তুমি তো অসাধারণ। তুমি তো এক কোপে ওর মাথা কেটে ফেলেছো। পেরেছো তুমি, পেরেছো আলাইনা পরি। তুমি আমাদের পরিরাজ্যের যোগ্য রাজকন্যা। তুমি পেরেছো ডাইনিদের শেষ করতে, সব ডাইনিদের জ্বালিয়ে। আর এই শয়তান ডাইনি রানীকে শিরোচ্ছেদ করে তুমি পেরেছো আমাদের পরিরাজ্যকে কালো ছায়ার হাত থেকে রক্ষা করতে। এই দিনটা দেখার জন্যই গত 8 বছর ধরে আমরা অপেক্ষা করেছিলাম। আমার কাজ শেষ হয়েছে। আমি এবার আমার বাবা মায়ের কাছে ফিরতে চাই। ওনারা আমার পথ চেয়ে আছেন। আমাকে অনুমতি দাও মা। ঠিক আছে, ফিরে যাও, তবে অবশ্যই আমার কাছেও এসো তুমি। হ্যাঁ, আমি অবশ্যই আসবো। আমি এবার আসি। এরপর আলাইনা পরি অর্থাৎ রাইমা ওর পৃথিবীর বাবা মায়ের কাছে ফিরে এলো আর ওদের সঙ্গেই বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। বাই বাই।